হৃদয়ের মায়াজাল পর্ব ৫। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক ওনাকে কেন ডাকবে হঠাৎ, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চাই এজন্য। ব্যাস, তারপর থেকেই উনি খানিকটা চিন্তিত। হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফিজ সাহেব চিন্তিত মুখেই আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের এই বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখেই বুঝলো। শৌখিন মানুষগুলার সখ্যতা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফিজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভেতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়লো। তিনি বুঝতে পারলো রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আরো একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজলো, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিল। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে। হওয়ার কথা, বিয়ে হয়েছে অনেক দিন হলো, প্রায় ২ বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছনে ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অব্দি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছুর তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাহিরে যেতে বলে হাফিজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা টেনে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফিজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসা আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফিজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট, সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফিজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনে মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফিজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেন দৃষ্টি তুলে হাফিজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝান, এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই, উনি তো বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদে বিরক্তি কপালের ভাঁজ
হৃদ বিরক্তিতে কপালের ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াসলি খুঁজছে, অথচ এখানে সবাই ঢিলামিটা এখানে সবার ঢিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে না সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজাসাপটা বলে ওঠে, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়ি দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়লো এমন অবস্থা হলো হাফিজ সাহেবের। তিনি হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা, এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতো হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটিকে হৃদ খান চেনেই না, তার পরিচয় হাফিজ সাহেবের কাছে চাইছে। এখন হাফিজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায়, যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনিও চিনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন যদি হৃদ খানকে বলাতে তিনি রেগে যায়, তো হাফিজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষকে বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপন্থী মানুষ, অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খান ও সেই মেয়েটির অবস্থা ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুল করতো? আচ্ছা, মানে ওনারা কেন বাকি যে কেউ যদি দেখতো তাদেরকে, তাহলে সেম ভুলটাই করতো, এটা এখানে বুঝাইছে। হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিরতির মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলতেছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে ওনাকে বলেছিল যে সে হৃদ খানকে চিনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছেন তিনি। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করতে, কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে নিঃস্ব তিনি। হাফিজ সাহেব অত্যন্ত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবারের কেউ থেকে এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্থে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা, এমনিতেও ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্ট ম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়লেন। তিনি সত্যি সেদিন রাতে মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউ লক্ষ্য করাটাও পাপ।
তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটাও তেমন মনে নেই। ওই আদো আদো হালকা মনে আছে, ছোট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা, ডান চোখের ভিতর ছোট একটা তিল ছিল, মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এতটুকুই। এরপর তিনি বলেন, আমি হুজুর মানুষ তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি, তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে, দেখতেও মাশাল্লাহ। মণি ডান চোখের মনির পাশে ছোট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই মনে নেই স্যার। হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়। হাফেজ শান্ত হয়ে আসলো। আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে একটু উল্টাপাল্টা করে লেখা, তো এর জন্য প্রবলেম হচ্ছে। ওকে, হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিচ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউও তাই, ধরা দিবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসলো। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন তো। বিয়েটা করেই সে গায়েব, এখন কি করি বলুন তো। অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়ির থেকে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের আবার প্লট চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে আমরা চলে গেছি আবার ওই যে মায়ার কাছে, ঠিক আছে। তো দেখা যাক সামনে কি হয়। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলাম আরো 15 দিন আগে। তারপর থেকে আমাদের রেগুলার কলেজ কোচিং সবই চলছে, রোজকার রুটিন মাফিক পড়াশোনার কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছিল, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাহিরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টের। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজের বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমনের থেকে, কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানবো বলে। সেদিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম গায়ের তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতা শরীরের থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে আমার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসে। তারপর 5 বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনে উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিচেবল বলেছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিনে না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই বলছে। বুক ভারীর তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি, এমন কিছুই না। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না। হয়তো জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে।
তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরো বেশি আরো বেশি মিস করছি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরো একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতন ফোনের ওপাশের মহিলাটি একই কথা বলাতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়না দিয়ে আমার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ওহ। জুই পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞাসা করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো, কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের উপরে কল দেই। জুই নিজের কাজে মনোযোগী হলো আর আমি কল করাতে মনোযোগী হলাম, কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুই আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবারের থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়ার বড় ভাইকে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে জানি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়ের সকল বন্ধুত্ব বাসার বাহিরে হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছেন তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢোকাতে চাই না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফিজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? আমার কথায় জুই হিজাবের ভিতরে পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্টির কথায় হাত থেমে যায় জুইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্য, তবে জুইকে বললে ও রেগে যাবে, এজন্য মিথ্যা বললাম। না। আমার কথা জুইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব করব। এদিকে আয়, আমি করে দিচ্ছি, বলল জুই। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়। সত্যি আজ নিজের চোখে দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতে পারছেন আমি কোথায় এসে পড়েছি? আহ, ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমার কল্পনাতেও আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবেন মেজবান খেতে। যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি এটা রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ দাদারকে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইট ছিল, কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানে সকল মানুষজন আগেই ওনাদের সাথে দেখা করে ভেতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাইয়া আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করালো, তখনই মাথায় আকাশ ভাঙলো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভিতরে যেয়ে বসতে।
ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে হৃদ খান আমাকে ১ মাস আগে অপমান করে শাসিয়েছিল, তার সামনে না পড়তে ভাগ্যের ফেরে আমি আজ সেই হৃদ খানের বাড়িতেই এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে, তার মানে হৃদ খানও আমার আশেপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে হৃদ খানকে খোঁজার চেষ্টা করলাম, অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল, আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া হৃদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনদের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল, এজন্য আমিও খানিকটা নিশ্চিত হলাম হৃদ খান আমাকে এই ভর দুপুরে ১-২ হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো যায় না, যদিও হৃদ খানের সামনে পড়ে যাই তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররাই শুধু একা আসেনি। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা, যাই হোক, আমি জুয়ের সাথে হৃদ খানের বাড়ির এক পাশের পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটায় ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইও সেদিকে আছে, কোচিং এর স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাকে চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ার সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চিনেও না, কখনো কথাও হয়নি আমাদের। তারপরও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝে হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমাদের দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমরা সবাই আমাদের সবাইকে খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরো ৭-৮ জনের মতো মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ খুলছি অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করেছি। শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, হৃদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগেরবার অপমানিত করেছিল, সেজন্য। আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুইট থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলোও বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। আমি বরাবরই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমাকে ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভেতর থেকে। আরিফ ভাইয়াকে দেখলাম আশেপাশে কোথাও নেই। বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলাম। আশ্চর্যজনকভাবে আমি হৃদ খানকে দেখলাম না আশেপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি অবশ্য যে তেরা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে, বেশ হাসি খুশি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ের সাথে কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাত ভাইয়ের থেকে পানির বোতলটা নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটের ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিলাম।
রিফাত ভাই আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল হৃদ খানের বাসার কিছু খাবো না বলে। তাই আমি পান খেতে রাজি না হলেও রিফাত আর জুই ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে। মানে জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হয়েছে পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেদিকেই গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের। ওরা চলে গেল। আমি একাই বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে উপর দিকে তাকাতেই দেখতে পেলাম হৃদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি, মানে হৃদ খান, পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কুইন অবধি। আচ্ছা, ভাঁজ করা কুইন অবধি, এটার মানে কি আমি জানি না, নাইলে আপনাদের বুঝিয়ে বলতাম। বাম হাতে ঘড়ি তো, দুই হাতে বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের সাথে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলাম যখন উনি আমার পেট খারাপ হওয়া নিয়ে কথা বলেছে তখন। লজ্জায় মাথাটা আমার লজ্জায় মাথাটা আমার নুইয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথাটা। এটা তো জানার কথা না, কারণ আমি জুইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয়ই আমার কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? আমার অন্যমনস্কের মধ্য দিয়ে হঠাৎ অনুভব করলাম হৃদ খান আমার পায়ের কাছে নুইয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুইয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করছিলেন? আপনি আমার পরিচিত নন এজন্য? লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমনই বা হতো? এজন্য পাল্টা প্রশ্নে হৃদ খানকে বললাম, না করিনি। কিন্তু এজন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতের বোতলটা চেপে ডান হাতে চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকদের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা দ্বিধায়, এজন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করার দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করে ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমি লোকটা শান্ত আর আমি লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আর আমার, এখানে আমি লিখছে, শব্দটা হয়তো বা আমার হবে, তাইলে সুন্দর হবে। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো। সবসময় আমাকে এমন গুন্ডামির মতো করে হুমকি দেয় কেন? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছে লোকটা। আজ ওনার বাসায় এসেছে মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। এই যে আপনি অবাধে ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকদের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতো চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আপনার মুখের দুটোর নকশায় মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আচ্ছা, এখানে এই লেখাগুলো আবার পুনরায় লেখার জন্যই পড়তেছি, ভাইবেন না যে আমি আবার দুইবার পড়তেছি।
আজব লোকের পাল্লায় পড়েছি তো সবসময় আমাকে এমন গুন্ডামির মতো করে হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি-ধামকি দিয়ে আমায় অপমান করে আসছে লোকটা। আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? হুম, সত্যিটা বলেছি। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে, শীতল হয়ে আসলো আমার ভেতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না, তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না তা তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বানানো মানেই নিজের ইজ্জতের আরো এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না কখন জানি রেগে তার ফেভারিট ডায়লগটা বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক। ওনার ভুল ভাঙানোর দরকার নেই, বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাসা ভাসা চোখে লোকটার দিকে তাকিয়ে মিহিসরে বললাম, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ লোকটার তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এইভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়েচড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটা গম্ভীর কণ্ঠ তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসলো আমার কানে, লুক অ্যাট মি। চমকে ওনার দিকে তাকালাম। ওনার কথা মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখের ওইটা কি? ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখের উপরে পড়েছে, এজন্য উনি বলেছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভেতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করলাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে আই সেইড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার ওনারা হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্টে চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করেও দুই হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে, কিন্তু ততক্ষণে আমার হেঁচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠেছিল আমার অনবরত হেঁচকিতে, কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গা ছেড়ে চলে যেতে পারছিলাম না। অপমানে লজ্জিত হয়ে আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়লো ওনার। তাই দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলে গেল তীরে মেজাজে। এই লোকটার যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে কান্নার বেগটা না চাইতেও আরো যেন বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছে থেকে বেয়াদব ট্যাগ পেলাম, অথচ লোকটা আমাকে বারবার অপমান করেও তিনি আদব কায়দার মানুষ আর আমি বেয়াদব। সেদিন প্রচন্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুইও ছিল। আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি কারণ কোচিং এর স্যাররা নাকি কি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে আমি শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন। রিদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথাও দেখেনি। ইভেন এখনো তার সাথে আমার দেখা হয়নি। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে রিদ খানের প্রতি আমার।
বলতে গেলে প্রচন্ড অপছন্দের অনীহার মানুষ হৃদ খান আমার জীবনে। এজন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততার কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে হৃদ খানের সাথে আমার দেখা হয় না আজ 14 দিন। ওনাদের বাড়ি থেকে আসার একদিন পরই ওনাকে আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি আমার ক্লাসে ছিলাম। তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট মনে বেশ অনীহা জং ধরেছিল হৃদ খানের, বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বললো তখন থেকেই। এরপর থেকে হৃদ খানকে নিয়ে আর ভাবতে বসিনি আমি। তবে এসবের মধ্যে আমার অচেনার স্বামীর খোঁজ করছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারে কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম, এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদীতে হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবের খোঁজ করব সুমনের থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইবো। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে। ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেইনি। ভাবলাম যেখানে হাফিজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এজন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সের ভেতরে। সবার নরসিংদীতে যাতায়াত ভাড়া, দুপুরের খাবার বিল সব আমি দিব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেহেতু বারবার ওদের পকেটের টাকা কেন খরচ করবে আমার জন্য। অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানে আনন্দ। একগাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতির পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার শাড়ি মিলিয়ে পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘন্টা লাগিয়ে মন মতো সাজা। নতুন নতুন বেআইন পাওয়া। দুলাভাইদের নিয়ে ছাম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়ছি। কি একটা অবস্থা! আসলে কাল বিকালে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেজন্য আরিফ ভাইয়া কাল রাতের ট্রেনেই বাড়িতে গেল। কারণ ছেলেপক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। আম্মু আরো জানালো, সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসে আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলের পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারোর আপত্তি নেই কোনো কিছুতে। বিয়েটা বিয়েটার কথা শুনে আমি আর জুই পারি না এক্ষুনি উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ। পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলোও কি হিসাব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনে আরিফ ভাইয়াকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথাও ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজার মিশন বাকি, সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজেই হারিয়ে যাওয়া স্বামীকে আবার পুরোদমে খোঁজা শুরু করব। এখন থাক। হা হা হা। আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এজন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরেই অনেকে
আমার এই থাক কথাটার ভিত্তি ধরে অনেককেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমি জানি না এখান থেকে প্লটটা কেমনে চেঞ্জ হইলো। এই যে হা 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 বলছি না, ওই জায়গা থেকে হয়তোবা প্লটটা চেঞ্জ হইছে। দেখা যাক। ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাড়তেরা মানুষ! না মুখে কিছু বলবে, আর না আমাকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মনমতো না হলেই আমার সাথে ঘাড়তেরামি শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত মনমতো সবকিছু হচ্ছে। মোট কথা, তেরামির আরেক নাম হলো আমার ব্যক্তিগত সে। হা হা হা। হয়তো এখন তারা হচ্ছে মানে কি বলে, মায়া মনে হয় তাকে খুঁজে পেয়েছে, এজন্য এইটুক মানে এই ছোট্ট লেখাটুকু এখানে ঢুকাই দিছে। আমি জানি না, সামনে গেলে হয়তো বা আমরা জানতে পারবো। আর আমার এক্সাইটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করাই আমার কাজ। আপনাদেরটা কমেন্টে শেয়ার করেন, আমি ইনশাল্লাহ পড়ে নিব। দুপুরের তপ্ত রোদে যখন চারপাশে সবকিছু খা খা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থী ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড, কিছুদিন হলো সে আমাদের সাথে ওঠা বসা করেছে। মেয়েটি খুব ভালো। ওর সঙ্গ ও আমাদের অনেক ফ্রেন্ডকে হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময়ে 12টা 45 মিনিট। টিফিন টাইম শেষ 1টা 30 মিনিটে। আমাদের হাতে আরো 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজের ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সের আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমোসা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন আমার বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটের খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি একটা টাকাও খরচ করি না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্য সমান সমান অর্ডার দেয় সবকিছু। ঠান্ডা অর্ডার করলে দুটো করবে, কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান অর্ডার করবে। এজন্য মূলত আমি নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতেই শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কি বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে 1 চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার একটা টিফিন বাক্স 4 জন ভাগ করে খায়। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে, টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে। আমি সেখান থেকে এক চামচ নিয়ে মুখে তুলতেই আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া, পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে কালকে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথায় উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিকও আছে দুনিয়াতে। এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবোতে চিবোতে বললাম, কোনো কারণ নেই, এমনিই ভালো লাগে না আর কি। কি বলিস দোস্ত এসব? তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়িস, যদি চট্টগ্রামে একটাও প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানিয়ে বলল, কারণ দুজনেই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পৃথার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক ওর?
জুইয়ের কথায় আমি সহমত পোষণ করলাম না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানের খানিকটা বুঝতে পারলাম। কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন, এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানের স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে, অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চেবোতে চেবোতে জুইয়ের কথার উত্তরে বলে, পিঠার সাথে মায়ের কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে বুঝলি। চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলেও মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চট্টগ্রামের মানুষ বাসায় কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাস পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালের নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা, এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষদের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার করবে। এজন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক তাহলে তুই নিশ্চিত থাক এই শহরের মানুষদের সাথে আমার কিছুই হবে না, কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া আমি ঝাম করে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে, চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের উপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুকড়িয়ে উঠলাম, কেউ আমাকে কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপর পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টানটান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে। আমি কেনই বা ফ্লোরে পড়ে গেলাম। অতি শক্তে তবদা মেরেছিলাম, চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু কিছু মানুষের চিৎকার গুঞ্জন শুনতে পারছিলাম। আমি মাথা তুলে শূন্যে তাকিয়ে পাশে তাকালাম, দেখলাম একটা যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাকশক্তি হারাই কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার চারপাশের পরিস্থিতিটা হঠাৎ করে এতটাই ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন। কেউ মেরেছে, বেদম মেরেছে বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটির উপরই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক বাকরুদ্ধ ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপুর হয়ে পড়ে রইলাম অতি শকে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমার এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না।
বলতে গেলে তবদা মেরেছিলাম। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি সত্ত্বে কেমন পাথর মুক্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখনও আমার পাশের ছটফট করা শরীরের উপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7 থেকে 8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করেছে, 2 হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারোর আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তেই বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের দিকে উঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না, তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রণ টেবিল চেয়ারের ভারী আঘাত পেয়েছি বলে। এজন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্তে ফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখের হৃদ খানের উপরে। কি দারুণ শান্ত আর গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানের বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল, এজন্য তিনি গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাতে ওর রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবারই কথা। আমার সাথে প্রথম দেখার দিনই ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তার নিজের চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেনি। ওনার পিছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকস্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? শালারে পুলিশে দিয়া দিই, কিচ্ছু হবে না। 2 দিন পর শালারে পুলিশে দিয়া কিচ্ছু হবে না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওকে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে ওনার উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাইর কইরা দেই মাইরা। হে কত বড় সাহস আপনারে মারতে আসে! আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করেছে। শালারে মন্ত্র চাচ্ছে। ছেলেটির কথা থামাতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাথারি লাথি মেরে আঘাত করলে নিষেধ করলো হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতটা গুটাতে গুটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পর্যন্ত না। এমনি এমনি আমি সমাজের বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওর নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেদের সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারোর আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। আরো শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরালো আমার পা থেকে মাথা অব্দি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ
আজ খুশির দিন হবার কথা, কারণ আমিও তো তার শত্রুর দলেরই একজন হই। সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন। আর শত্রুর আহতের আর শত্রুর আহতের মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। এবার অপমানের সাথে এবার এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটার রক্ত আর নুডলসের তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি সঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ঠান্ডা অনুভব করলাম আমি। ধ্যান ভাঙলো আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাঁটা চামচটাতে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে জাপটে ধরেছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখছিলাম হৃদ খানের অনল দৃষ্টির আমার উপর। যাই হোক, এই পর্যন্ত ছিল এই পর্বটি। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।